বাংলাদেশের মানুষ একটা রক্তক্ষয়ী আত্মত্যাগের মধ্য দিয়ে ১৫ বছরের একটা দুঃশাসনের অবসান ঘটিয়েছে। এই অবসান ঘটানোর পেছনে তার একটা সুদীর্ঘ এবং স্থায়িত্বশীল একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসবে, এটিই ছিল প্রত্যাশা। ১৫ বছর যারা ক্ষমতায় ছিলেন তাদের সাথে কোনো স্টেক হোল্ডারের ব্যক্তিগত পারিবারিক কোনো দ্বন্দ্ব বা বৈরিতা ছিল না। প্রবলেমটা যেটা ছিল, তারা চেয়েছিলেন তাদের নিয়ন্ত্রিত একটা নির্বাচন হবে, যে নির্বাচনটায় তারা তাদের মতো করে অংশগ্রহণ করবেন, তাদের কর্মীরা নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করবেন, কিন্তু ভোটের দিন তারা ভোট দিতে যাবেন না, তারা 11টা পর্যন্ত ঘুমাবেন, কারণ তারা জানতেন তাদের প্রার্থীকে সরকার নানা কায়দা করে পাশ করিয়ে আনবেন। যাকে পছন্দ করা হতো চুজ অ্যান্ড পিক, এই পলিসি নিয়ে পাবলিক রিপ্রেজেন্টেটিভ এটিকে ঠিক করা হতো। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। বেরিয়ে আসার মাধ্যমটা কি? মাধ্যমটা হচ্ছে আপনি একটা ফ্রি ইলেকশনের ব্যবস্থা করবেন, কিন্তু সেই ফ্রি ইলেকশনটা আপনি কি কালকেই করবেন? নিশ্চয়ই না। আজ থেকে 2 বছর 3 বছর আগে সারা পৃথিবীতে যখন কোভিড আক্রমণ করে, তখন আমাদের এখানে প্রতিরোধের জন্য আমরা কোভিডের টিকা নিয়েছিলাম। নির্দিষ্ট একটা ব্যবধানে এই টিকাটা আপনাকে নিতে হতো। আপনি সকাল বিকেল রাত 3 বার 3টা টিকা নিলেন, আপনি কোভিড প্রতিরোধ করলেন, সেটা ছিল না। অর্থাৎ অনেকগুলো জায়গায় আপনাকে সময় দিতে হয়, তবে সেই সময়টা আপনাকে হতে হবে যৌক্তিক সময়। আপনি অনন্তকাল এই সময়ের জন্য অপেক্ষা করবেন না। জনগণ এই রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে চায়। আমার সংবিধান বলছে এই দেশের মালিক হচ্ছে জনগণ, সুতরাং সেই মালিকানাটা হচ্ছে গণভবনে আমি গিয়ে শুয়ে থাকবো, বঙ্গভবনে গিয়ে ঘুমিয়ে থাকবো, এর ভেতর থেকে মালিকানা না। রাষ্ট্র পরিচালনায় আমি রিপ্রেজেন্টেটিভ ঠিক করব আমার মতামতের ভিত্তিতে, তবে সেটি অবশ্যই হতে হবে একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার। যেটা গত পার্লামেন্ট পর্যন্ত আমরা অভিযোগ করতাম যে একটা পার্লামেন্ট বহাল রেখে আর একটা পার্লামেন্ট যখন আপনি নির্বাচন দিতে যাচ্ছেন, তখন স্বাভাবিকভাবে লেভেল প্লেয়িং ফিল্ডটা হতো না। কারণ একটা কেন্দ্রে বা একটা নির্বাচনী এলাকায় 4 জন প্রার্থী, একজন সিটিং এমপি, বাকি 4 জন সাধারণ প্রার্থী। উনি যখন কেন্দ্রে যাচ্ছেন, লোকাল প্রশাসন তাকে যেভাবে ট্রিটমেন্টটা দিচ্ছে, অন্য 4 জন সেই ট্রিটমেন্টটা পাচ্ছে না। অর্থাৎ এই জায়গায় প্রশাসন একটা জায়গায় দাঁড়াচ্ছে। এখান থেকে বেরিয়ে এসে আমরা একটা নতুন ব্যবস্থাপনার অধীনে নির্বাচনটা চাই, এবং সেই কারণে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরে আসা। এবং আমি মনে করি যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরে আসার মধ্য দিয়ে নির্বাচনকে অর্থবহ করার জন্য নির্বাচনী সংস্কারের যে প্রেক্ষাপট এবং যে দাবি, তার প্রায় 60% অ্যাচিভড হয়ে গেছে ইতিমধ্যেই কেয়ারটেকার ব্যবস্থা ফিরে আসার ভেতর থেকে। বাকি কতগুলো জায়গা আপনাকে করতে হবে। এখন আমি সেই কাজগুলো করার জন্য অনন্তকাল অপেক্ষা করব কিনা? আমি এখন যেটা দেখতে পাচ্ছি, সরকার সংস্কার করতে গিয়ে অনেকগুলো জায়গায় লেজে গোবরে অবস্থা করে ফেলেছে। যে সময়টা তারা নিচ্ছে, সময়ের সাথে সমন্বয় নেই। একটা সংস্কার কমিশন আজকে হচ্ছে, তার 1.5 মাস পরে আর একটা সংস্কার কমিশন রিপোর্ট দেওয়া হচ্ছে, আবার বলা হচ্ছে যে এটি ফাইনাল রিপোর্ট না, আবার এটি নিয়ে বসতে হবে। অর্থাৎ সময় ক্ষেপণ হচ্ছে। এবং প্রথম দিকে আমার মনে হয়েছিল যে এটি হয়তো ব্যবস্থাপনার ঘাটতির কারণে, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি এই সময় ক্ষেপণের পেছনে একটা পলিটিক্স আছে। আপনি আমি সেটি মনে করি যে এর পেছনে একটা পলিটিক্স আছে। মনে হয় যে সরকার কেউ একটা স্পেস দিতে চায়, ব্রিডিং এর জন্য একটা স্পেস দিতে চায়। তা না হলে সংস্কার বলতে আমি যেটা বুঝি, সংস্কার কিন্তু আমি সব জায়গায় এই কথাটা বলি, সংস্কার হলো 20,000 লোকের 22 বছর পরিশ্রম করে নতুন একটা তাজমহল তৈরি করা না, পদ্মা নদীর উপর আলাদা একটা ব্রিজ করা না। সংবিধান এবং আমাদের আইন কানুনের মধ্যে যে আইনগুলো আমাদের রাষ্ট্র পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি করে এবং জনস্বার্থ পরিপন্থী, সেগুলোকে বাতিল করে নতুন আইন প্রণয়ন করাটাই হচ্ছে সংস্কার। কিন্তু সেই কাজটি আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আপনার যদি ইচ্ছা থাকে, 6 মাসে আপনি এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পরিবর্তনটা কিন্তু আনতে পারেননি, এবং যে পর্যন্ত এনেছেন সবগুলোই ড্রাফট। আপনি তারপরেও আপনি একাধিকবার সময় নিয়েও আগামী 15 তারিখ পর্যন্ত আবার তারিখ বাড়িয়েছেন। অর্থাৎ এই সময়কালে যে টাইমটা আপনি হাতে পেয়েছেন, আপনাকে খেয়াল রাখতে হবে, একটা রাজনৈতিক দল 5 বছরের জন্য ক্ষমতায় আসে, আপনি কিন্তু 5 বছরের জন্য আসেন না।
কতটুকু সময়ের জন্য এসেছেন এই বিষয়টা আপনি পরিষ্কার করছেন না আপনার স্টেক হোল্ডারদের কাছে। স্টেক হোল্ডার কারা? পলিটিক্যাল পার্টি। তারা আপনাকে এই জায়গাটায় এখন পর্যন্ত সহযোগিতা করছে। বাংলাদেশ কোন দিকে যাবে এটি নির্ভর করছে এই সরকার বাংলাদেশটাকে কোন দিকে নিয়ে যাবে। মানুষের অকুণ্ঠ সমর্থন নিয়ে এখন পর্যন্ত যারা আছেন আমি মনে করছি তাদের যথেষ্ট ইফিসিয়েন্সির ঘাটতি আছে। এরা অনেকগুলো জায়গায় অহেতুক বিতর্ক তৈরি করছে, ছেলে খেলা করছে। আপনি লাল কার্পেটের উপরে হেঁটে গিয়ে আপনি আবর্জনার খাল পরিষ্কার করার কাজটা আপনার দরকার ছিল না, আপনি সেই কাজটি করছেন। গত 6 মাসে আমাদের সবথেকে বড় ব্যর্থতা গণ অভ্যুত্থানে যারা চ্যাম্পিয়ন ছিল, আহত এবং শহীদ হয়েছেন তাদেরকে রাতের বেলায়, চিকিৎসা শুধু না, রাতের বেলায় প্রধান উপদেষ্টার বাড়ির সামনে তাদেরকে অপেক্ষা করতে হয়। এর থেকে লজ্জার, এর থেকে গ্লানির আর কিছুই হতে পারে না।